নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে হিয়ারিং এর জন্য কজ লিস্ট প্রকাশিত হয়েছে। তোমরা দেখেছো আগামী 5 তারিখে অর্থাৎ 5ই ডিসেম্বর 36 নম্বর সিরিয়ালে মামলাটির হিয়ারিং হতে চলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তো এই যে হিয়ারিংটা হবে, এই হিয়ারিংটা কিন্তু আগামী 5 তারিখেও হবে কিনা সেটা নিশ্চিত নয়। তার কারণ হচ্ছে এটা কম্পিউটার জেনারেটেড এবং এই মামলাটির যা ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরেই কিন্তু মামলাটির কোনো রকম হিয়ারিং হচ্ছে না, কিন্তু হিয়ারিং ডেট পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলাটি কি ভবিষ্যৎ হবে, বা যদি হিয়ারিং হয় তাহলে মামলাটি ঠিক কোন পথে যাবে, অর্থাৎ আংশিক বাতিল হবে নাকি পুরোটাই বাতিল হবে, এইটাও একটা বিষয়। তবে সম্পূর্ণ প্যানেলটাই যে অক্ষত অবস্থায় থাকবে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, কারণ তোমরা সকলেই জানো মাল্টিপল করাপশন এখানে ধরা পড়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে, যেমন ধরা যাক ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেই সব জায়গাতে কিন্তু অকারণেই বিভিন্ন যে এসএসসি চাকরি প্রার্থীরা তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন। কেউ বলছেন যে কেন সম্পূর্ণ সিটগুলোই বাতিল হবে, কেন সম্পূর্ণ প্যানেল বাতিল হবে, আবার কেউ বলছেন যে না, সম্পূর্ণ প্যানেলই বাতিল হবে। তো আদৌ কি হবে সেটা কিন্তু জাজমেন্টের আগে আমরা কেউ জানি না। তাই আমার মনে হয় আমাদের এখন এই বিতর্ক থেকে এড়িয়ে চলা উচিত। তবে যারা এই মামলাটি সম্পর্কে তথ্য জানতে চান, এই মামলাটিতে অতীতে কি কি জিনিস ধরা পড়েছিল, কোন কোন তথ্য প্রমাণ উঠে এসেছিল এবং 65B সার্টিফিকেশন যেটার কথা বলা হচ্ছে সেটা কতটা গ্রহণযোগ্য হয়েছিল আদালতে, এই সংক্রান্ত বিষয় যারা জানতে চান তারা আইনজীবী ফিরদৌস শামীম বাবুর অতীতের একটি অত্যন্ত তথ্য সমৃদ্ধ সাক্ষাৎকার দেখতে পারেন। এটা দেখলেও কিন্তু আপনাদের অনেকটা ধারণা পরিষ্কার হবে। তো বন্ধুরা, চলুন আমরা আপাতত নিজেদের মধ্যে তর্কে না জড়িয়ে বিষয়টা ভালো করে জানার চেষ্টা করি। তো এবারে দেখে নেওয়া যাক সেই সাক্ষাৎকারটি। প্রধান বিচারপতি যারা বারবার বলেছেন যে ওএমআর শিট সেগুলো তো ডেস্ট্রয় করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডেস্ট্রয় করেছেন, তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডেস্ট্রয় করেছেন। সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেটা 65B সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসিবল, এবং তার জেনুইনিটি থেকেই বোঝা যায় যে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। আর শুধুমাত্র এখানে ওএমআর শিটের ম্যানিপুলেশনই একমাত্র ইস্যু নয়, এর বাইরে যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, যেমন রেশিও ভায়োলেশন আছে, রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে। ফলে বিভিন্ন ইস্যু আছে, এবং এই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে। ফলে এই প্রধান বিচারপতির জাজমেন্ট আছে 2021 সালে, যে যেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট যদি নন সেপারেবল হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। এক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে, টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল। তার কারণ অত্যন্ত পরিষ্কার, যে টেন্টেড ক্যান্ডিডেট আপনি সেপারেট করবেন কিভাবে? যদি ওএমআর শিটের ম্যানিপুলেশন থেকে থাকে তাহলে টেন্টেড ক্যান্ডিডেট কখনোই আপনাকে সেপারেবল করাই যাবে না, কারণ সেখানে রেশিও ভায়োলেশন হবে। রেশিও ভায়োলেশন হলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না, রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরিজেশন সঠিকভাবে হবে না। ফলে এই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হবে। এখন নিয়োগের যে আইন সেই নিয়োগের আইন যদি প্রতিটি ধাপে যদি সেটা ভঙ্গ হয়, খুব স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া থাকতে পারে না। শামীম দা, কোন বেসিসে এসএসসি আজকে দাবি করলো কোর্টের মধ্যে কি তারা সেগ্রিগেট করতে পারবে? একটা সেকেন্ডারি ডাটা তারা গল্প দিলেন, সেটা কি? দেখুন, সেকেন্ডারি ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা সেই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল যে ওটা 65B সার্টিফিকেট দিয়েছেন, সেটা তো সেকেন্ডারি ডাটা। অবভিয়াসলি আমরা বলছি যে ওটা সেকেন্ডারি না, ওটাই প্রাইমারি ডাটা। তার কারণ হচ্ছে যে সেটা 65B সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটা অ্যাডমিসেবল হয়েছে। এবং শুধু কেন বলছি, কারণ ওএমআর শিট মানে কি? ওএমআর শিট হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন, সেখানে ফার্স্ট ডাটাটা স্টোরডই হয় অ্যাজ এ ডিজিটাল ফুটপ্রিন্ট হিসেবে। ফলে সেটাই প্রাইমারি এভিডেন্স হয়ে যায়। এখন তার দুটো কপি করা হয়েছিল, একটা যারা ওই মূল্যায়ন করছিলেন তারা নিয়ে গেছিলেন, একটা এসএসসি কে দেওয়া হয়েছিল। এসএসসি এই করাপশন করবে বলে সে নিজের ডিজিটাল ডাটাটা নষ্ট করে দিয়েছে। আর এসএসসি যে ট্যাবুলার চার্টটা দিয়েছিলেন সেই ট্যাবুলার চার্টটা কিন্তু সম্পূর্ণ নয়। কেন সম্পূর্ণ নয়? তার কারণ ওই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা তথ্য দিয়ে দেখিয়েছি যে এর বাইরেও বিভিন্ন ম্যানিপুলেশন রয়েছে। এসএসসি তো আজকে বললো কি তারা সেগ্রিগেট করতে পারবে, তো আপনারা কেন আশ্বস্ত হতে পারছেন? দেখুন, এসএসসি তো অনেক কথাই বলেছে। তার কারণ হচ্ছে যে সেগ্রিগেট করা এই কারণেই সম্ভব হচ্ছে না, কারণ ওএমআর আপনার কাছে তো ফিজিক্যাল কপি নেই, আপনার কাছে ডিজিটাল কপিও নেই। বিং এ রেকমেন্ডেটরি অথরিটি, আপনি আর্টিকেল 12 অথরিটির কাছে কিছুই ডাটা নেই। তার থেকেও বড় কথা, যে কোম্পানিকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন নাইসা,
সে আবার একটা থার্ড এজেন্সিকে, ডাটা স্ক্যানটেক বলে একটা কোম্পানিকে সে দায়িত্ব দিয়েছিল। এসএসসির প্রিমিসেসের মধ্যে একটা থার্ড এজেন্সি চলে এলো। এসএসসির চেয়ারম্যানকে যখন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রাজদির বেঞ্চ, বিশেষ করে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছেন যে এই সংস্থার নাম কি আপনি শুনেছেন, তিনি পুরো আকাশ থেকে পড়ে বলছেন না, ডাটা স্ক্যানটেক নামক একটি সংস্থা, সে ওএমআর শিটের মূল্যায়ন করলো, তার নামই শুনেননি এসএসসি চেয়ারম্যান, অথচ তিনি বলছেন এই নিয়োগ বৈধ, কিভাবে সম্ভব? রাজ্য সরকার তো এটা বললো, সিবিআই বলেছিল কি 8,000 তারা আইডেন্টিফাই করতে পেরেছে ইলিগালি যারা করেছে, তো সেটা তারা কোথা থেকে আইডেন্টিফাই করলো? এসএসসি যেটা সিবিআই এর দেওয়া যে ডাটা, যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে যে ওএমআর শিট 3টে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল, তার উপর ভিত্তি করে একটা ট্যাবুলার চার্ট করেছিল ওএমআর ইস্যু, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, এই ইস্যুগুলোকে যেটা কোর্ট বলে দিয়েছিল, সিবিআই যে তথ্য দিয়েছিল তার উপর ভিত্তি করে তারা আইডেন্টিফাই করেছে। এখন 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 যদি এটা দেখা যায় যে যে নিয়োগকারী সংস্থা, যে আর্টিকেল 12 অথরিটি সে নিয়োগ করছে, তার নিয়োগের যে নথি, সেই নথিই নেই, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা নিয়োগকারী সংস্থা তার নথি নেই। আজকে আদালতে, সুপ্রিম কোর্টে আজকে ধরুন যে কোনো হিয়ারিং এর পর্যায়ে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম, ওখানে দাঁড়িয়ে আর্গুমেন্ট করতে গিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম যে যারা তারা তথ্য দিচ্ছে তারা বলছে আমরা একটা ট্যাবুলার চার্ট দিয়েছি, কিন্তু এখনো তারা স্বীকার করছে না যে সেই ট্যাবুলার চার্ট সম্পূর্ণ নয়। সেই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা দেখিয়েছি তথ্য দিয়ে যে এর বাইরেও আরো ম্যানিপুলেশন রয়েছে, যেমন ধরুন যত ভ্যাকেন্সি তার থেকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। কখনো হতে পারে যে যত ভ্যাকেন্সি, ডিক্লেয়ার ভ্যাকেন্সি, তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে? কখনোই হতে পারে না। 24,004টে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে 24,640টি ভ্যাকেন্সি রয়েছে, অথচ 25,753 জন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তাদের এগেনস্টে, বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী। আদালতেই সেই তথ্য বোর্ড দিয়েছে। ফলে তাদের মধ্যে প্রথম কথা আর্টিকেল 12 অথরিটিগুলোর মধ্যে কোনো প্রকার যোগ সাজস নেই। তা একজনের তথ্য আর একজন বলছে, একজন বলছে আমরা রেকমেন্ডেশন লেটার ইস্যু করিনি, আর একজন বলেছে যে না আমরা ওই রেকমেন্ডেশন লেটার পেয়েছি। আপনারা দেখেছেন এই যে বাগ কমিটির রিপোর্টে সেই সমস্ত তথ্য উঠে এসছে। ফলে এই যে আর্টিকেল 12 অথরিটিগুলো, তাদের যে স্ট্যান্ড, ভিন্ন ভিন্ন স্ট্যান্ড, আসলে এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। যে দুর্নীতিগুলো ধরা গেছে সেগুলো শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র, খালি চোখেই দেখা যাচ্ছে যে এই পরিমাণ দুর্নীতি, এর বাইরে আর কত দুর্নীতি রয়েছে। দাদা, যেটা আপনি বলছেন রাজ্য সরকার আজকে আমরা দেখলাম তারা আশঙ্কা প্রকাশ করছিলেন কি পয়েন্ট নাম্বার 8-এ যেটা বলা হয়েছে কি ক্যাবিনেট যারা নোটে ইনভলভ ছিলেন তাদেরকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিতে পারে সিবিআই, সেটার উপর আজকে স্টে দিয়েছে। যে আশঙ্কাটা প্রকাশ করলো রাজ্য সরকার, তার ভিত্তি আমি মনে করি তার কোনো ভিত্তি থাকার কথা না। দ্বিতীয় কথা, আমি মনে করি এটা তো জানেন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। ফলে আমি মনে করি আলটিমেট এই স্থগিতাদেশ উঠে যাবে এবং এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে কাস্টডিতে যেতে হবে। তার কারণ হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যদি ক্যাবিনেট মেমোরেন্ডামটা দেখেন এবং আপনার যদি সামান্যতম মানে যুক্তি এবং আইনি বোধ থাকে, তাহলেই বুঝতে পারবেন যে কেন সেই পোস্ট ক্রিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জেলে যাওয়া উচিত। তার কারণ একটাই কারণ যে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল একটি সুপার ক্যাবিনেট ডিসিশন নেওয়া হচ্ছে, সেই ক্যাবিনেট মেমোরেন্ডামে একেবারে কগনিজেন্স নেওয়া হচ্ছে যে প্যানেলটা এক্সপায়ার্ড হয়ে গেছে। ক্যাবিনেট মেমোরেন্ডামে এই কগনিজেন্সও নেওয়া হচ্ছে যে ইললিগালিটিস হয়েছে, অথচ সংবিধানের শপথ নিয়ে সেই ক্যাবিনেট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বন্দোবস্ত করছে। কিন্তু একটা প্রশ্ন লাস্টে যেটা উঠলো দাদা, কি সেগ্রিগেশনটা যেটা চিফ জাস্টিসও চাইছিলেন কি এটা একটা কেসে হয়েছে একটা কেসে হয়নি, এর আগে দুটো জাজমেন্টে তিনি উল্লেখ করলেন। আপনার কি মনে হয় এটা সবথেকে বড় প্রশ্ন এটাই আগামীকাল হয়তো উঠে আসবে বা সোমবার, কি সেগ্রিগেট কিভাবে করা হবে, কারা টেন্টেড কারা নন টেন্টেড? আপনার কি মনে হয় সম্ভব? দেখুন, এটা একদম সম্পূর্ণভাবে যে সার্ভিস জুরিসপ্রুডেন্স, এটা এস্টাবলিশ সার্ভিস জুরিসপ্রুডেন্স, হ্যাঁ, এবং এই আইন অলরেডি মানে বারবার সুপ্রিম কোর্ট এই কথা বলেছেন এই নিয়োগের আইন হিসেবেই, যে যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে যে কে টেন্টেড কে নন টেন্টেড এটা নন সেপারেবল। কেন নন সেপারেবল হয়েছে তার একটাই কারণ যে সরকার, বোর্ড এবং এসএসসি তারা সেটা আইডেন্টিফাই করে দেয়নি। রেদার আমরা শুনেছি যে সরকারের যিনি প্রধান তিনি বলেছেন একজনেরও চাকরি যাবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এইটা যদি সরকারের স্ট্যান্ড হয় যে একজনেরও চাকরি যাবে না, কেন সাদা খাতার মাস্টার কেন চাকরিতে থাকবে? কেন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছে তার চাকরি থাকবে? কেন নন লিস্টেড ক্যান্ডিডেটের চাকরি থাকবে?
যার যে সার্ভিস ম্যাটার সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে সে কথা কখনো বলতেই পারে না, একেবারে অবৈধ কথা। কিন্তু এই অবৈধ কথা যখন সরকারের প্রধান বলে, ফলে সেটা স্ট্রিম লাইন হয়ে একেবারে সরকারের একেবারে নিচে পর্যন্ত সেটা পার্কুলেট হয়। ফলে খুব স্বাভাবিকভাবেই এটা যদি পার্কুলেট হয় সেই স্ট্যান্ডই গ্রহণ করা হয়, এবং সেই স্ট্যান্ড গ্রহণ করার ফলে আজকের এই অবস্থা তৈরি হয়েছে।